এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে আছেন আমাদের সহকর্মী দেবাশিস এবং বাইরে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, স্বপ্নজয়ের পদ্মা সেতু চালু হওয়ার 2 বছরের মধ্যেই কিন্তু এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন এসছে এবং এখানকার যে পদ্মা সেতু ঘিরে মানুষের জীবন মান সেই জায়গাটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি যে এই পদ্মা সেতু প্রকল্প ঘিরে এখানে যে 5টি পুনর্বাসন কেন্দ্র করা হয়েছিল সেখানে কিন্তু আলোর দ্যুতি ছড়াচ্ছে পুনর্বাসন কেন্দ্রগুলো থেকে। একই সঙ্গে কিন্তু এই অঞ্চলকে বনায়ন করা হয়েছে সেতু প্রকল্পের আওতায়। নদী শাসন করা হয়েছে 14 কিলোমিটার এলাকা জুড়ে এবং জাজিরা প্রান্তে 12 কিলোমিটারের এই নদী শাসনের কারণে কিন্তু দীর্ঘদিনের যে নদী ভাঙনের সমস্যা সেই চ্যালেঞ্জটিও কিন্তু এখন সফলভাবে বন্ধ হয়েছে। এবং আপনারা লক্ষ্য করছেন যে এইসব নানা রকম সফলতা যে পদ্মা সেতুর জন্য যে বরাদ্দ ছিল সর্বশেষ সেখান থেকে কিন্তু 1,500 কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে এবং পদ্মা সেতুর সকল কাজ যে সম্পন্ন হবার কারণেই কিন্তু এই যে প্রধানমন্ত্রী সমাপনী অনুষ্ঠানটিতে এসছেন এবং সেই অনুষ্ঠান ঘিরে চারিদিকে কিন্তু জৌলস ছড়াচ্ছে এবং সেই যে পদ্মাপাড়ের মানুষের এই এবং সে কারণে কিন্তু দেশি বিদেশি অনেক অতিথিরা এই সুধী সমাবেশে অংশ নিতে কিন্তু ভিড় করছেন এবং এই যে আষাঢ়ের আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে সবকিছু উপেক্ষা করে কিন্তু উচ্ছ্বসিত লোকজন এখানে এসছেন এবং তারা কিন্তু বলছেন যে এই আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে সবকিছু উপেক্ষা করে কিন্তু উচ্ছ্বসিত লোকজন এখানে এসছেন এবং তারা কিন্তু বলছেন যে এই পদ্মা সেতু শুধু এই একটি সময়ের জন্য গর্বের বিষয় না, বাঙালি জাতির যে পরিবর্তন সেই পরিবর্তনের জায়গাটি থেকে যে সক্ষমতার স্মারক হয়ে কিন্তু বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং এই পদ্মা সেতুর সঙ্গে কিন্তু দ্রুতগতির ইন্টারনেট এবং এখানে কিন্তু টেলিফোন সহ অনেক রকম সুবিধা রয়েছে। একই সঙ্গে পদ্মা সেতুর কেন্দ্রিক যে হাই ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থা সঞ্চালন করা হয়েছে এর মধ্য দিয়ে কিন্তু রামপাল এবং পায়রার বিদ্যুৎ রাজধানী ঢাকায় আসছে। তো এই ছিল আমার কাছে এই সুধী সমাবেশের বহির অংশের সবশেষ। আমরা চলে যাব ভেতরে, সেখানে এই সুধী সমাবেশের ভেতরে আছেন সহকর্মী দেবাশিস রায়। দেবাশিস, সেখানকার কি অবস্থা আপনি জানাবেন? সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল জানাচ্ছিলেন এই মাহেন্দ্র খন অর্থাৎ যে মাহেন্দ্র খনের জন্য প্রস্তুত হচ্ছে মাওয়াবাসী, সেই মাহেন্দ্র খনের যারা সাক্ষী হতে চলেছেন বা যারা এই সমাপনী উৎসব বা সমাপনী যে অনুষ্ঠান বা প্রকল্প সমাপনের যে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে সেই আয়োজনে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আয়োজনটিতে যোগ দেবার জন্য। ঠিক এই মুহূর্তে আসলে সমাবেশ স্থলের সুধী সমাবেশ যে আয়োজনটি করা হয়েছে এখান থেকে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছিল মাওয়াতে, ঠিক সেই জায়গাটিতেই কিন্তু আসলে এই আয়োজনটিও করা হচ্ছে প্রকল্প সমাপনী ঠিক 2 বছর পর, অর্থাৎ 2022 সালের 25 জুন এমন একটি আষাঢ়ের দিনেই কিন্তু পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করেন। একই সঙ্গে কিন্তু আজ এই প্রকল্পটির সফল সমাপ্তির পর যে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে সেই আনুষ্ঠানিকতাটি কিন্তু সুধী সমাবেশের মধ্য দিয়েই শেষ হবে, যে সুধী সমাবেশে প্রধান অতিথি থাকবেন সরকার প্রধান শেখ হাসিনা। আমরা যতটুকু তার সফরসূচি জেনেছি তিনি পদ্মা সেতুতে এই মাওয়া প্রান্তে আসবেন বিকেল 4টায় এবং তারপরে এখানে খুব সম্ভবত সব মিলিয়ে প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টার একটি কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী সেই কর্মসূচি শেষ করে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়েই জাতির পিতার সমাধিসৌধ অর্থাৎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সব মিলিয়ে কিন্তু আসলে এই পুরো মাওয়া প্রান্ত থেকে শুরু করে পদ্মার 2 পাড়ের মধ্যেই কিন্তু এক ধরনের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে পদ্মা সেতু এরই মধ্যে কিন্তু সফলভাবে এই যে একটি সফল অবকাঠামো হিসেবে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপটে রূপ বদলাতে শুরু করেছে বা তার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সেটি কিন্তু আসলে এখন শুধুমাত্র দেশবাসী নয়, শুধুমাত্র এই পদ্মা সেতুর ব্যবহারকারী নয়, এটি কিন্তু আসলে বিশ্বের অনেক দেশ এবং এমনকি অনেক সংস্থা কর্তৃক স্বীকৃত। একই সঙ্গে পদ্মা সেতু শুধুমাত্র একটি অবকাঠামো নয়, এই অবকাঠামোটিকে ঘিরে এই যোগাযোগ অবকাঠামোটিকে ঘিরে বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক যে ধরনের ষড়যন্ত্র এবং
যে ধরনের বক্রপথ, যে ধরনের প্রতিবন্ধকতা বাংলাদেশকে পেরিয়ে আসতে হয়েছে, সেই জায়গাটি থেকে কিন্তু আসলে এই প্রকল্পটি অন্যান্য আর 10টা প্রকল্পের চেয়ে কিন্তু একেবারে আলাদা এবং ভিন্নভাবে মহিমান্বিত হয়। এবং এই প্রকল্পটি আসলে গর্বের মাত্রা তখনই ছাড়িয়ে যায় যখন দেখা যায় যে এই প্রকল্পটির ইতিহাস ঘাটলে যখন দেখা যায় যে বিশ্ব মোড়লরা বা বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলো কিন্তু দুর্নীতির ধোঁয়া তুলে, এক ধরনের নেতৃত্বের প্রশ্ন তুলে তারা এই প্রকল্পটিতে অর্থায়ন থেকে সরে গিয়েছিল। সেই জায়গাটি থেকে এই প্রকল্পটি বাংলাদেশ সেই অর্থনৈতিক সংস্থাগুলোর বিপরীতে দাঁড়িয়ে নিজস্ব অর্থায়নে এই সেতুটি নির্মাণ করেছে এবং সেতুটি সফলভাবে এখন তার সেবা দিতে শুরু করেছে। সেতুটির সুফল কিন্তু এখন দেশবাসী পাচ্ছেন। এরই মধ্যে যে টোল হিসেবে যে টাকাগুলো উঠে আসছে সেটি কিন্তু সরকারের রাজস্ব খাতে জমা হচ্ছে। একই সঙ্গে এই যে সেতু বিভাগ থেকে আসলে একটি অভ্যন্তরীণ ঋণের ব্যবস্থা করা হয়েছিল, সেই ঋণের কিস্তিও কিন্তু সরাসরি পরিশোধের একটি প্রক্রিয়াও চলছে। এরই মধ্যে গেল 30 জুন অর্থাৎ বিগত যে অর্থ বছর, সেই অর্থ বছরে পদ্মা সেতুর পুরো প্রকল্পটির সমাপন ঘটেছে এবং এই প্রকল্পটির সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণ পরে আসবেন। সেই অনুষ্ঠানটি শুরু হলে নিশ্চয়ই এখানকার বিস্তারিত সংবাদগুলো আমরা আবারও আপনাদেরকে জানাবো। তো এই ছিল এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আমার কাছে মাওয়া প্রান্ত থেকে সবশেষ তথ্য। মুন্সিগঞ্জের মাওয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। শুরুতেই ছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল এবং তারপরে ছিলেন আমাদের সঙ্গে দেবাশিস রায়।